আলী রিয়াজ ইউনূস সাহেবের ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান, ভাইস প্রেসিডেন্ট সম্ভবত, যেটা খুব পরিষ্কার হয়ে যাচ্ছে দিনকে দিন যে ইউনূস সাহেব ঐকমত্য বলে কোনো কিছুই তৈরি করতে পারবেন না। ওনার জন্য এখন একটাই রাস্তা খোলা আছে, জবরদস্তিতে ফেলে পালানো মানে জবরদস্তিতে একটা ইলেকশন নামে কিছু করে দিয়ে পালায় যাওয়া। এটা তিনিও বুঝেছেন, তার এই আলী রিয়াজও বুঝে গেছে, এরকম আরো অনেকেই বুঝেছে আজকাল এই কথাটা। বোঝার পরে তারা হুমকি দেওয়া শুরু করছে, ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় তাহলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। বিশৃঙ্খলা দেখছেন তারা, এখন বিশৃঙ্খলা যে তারাই তৈরি করতেছেন সেটাকে আড়ালে রেখে বিশৃঙ্খলা শুরু হবে বলে ভয় দেখাচ্ছে। এই আলী রিয়াজি আগে এমন কথা বলে আসছেন প্রথম আলোর সাথে আঁতাত করে, অন বিহাফ অফ ইউনূস সাহেব তিনি প্রথম আলোর সাথে আঁতাত করে তাদের অফিসে সেমিনারের নামে বলে আসছেন। তখন সেটা বলেছিলেন আরো কড়া করে, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশের নিরাপত্তা বিঘ্নিত হবে। সাংঘাতিক। দেশের নিরাপত্তা নিয়ে ভাবা শুরু করছে আলী রিয়াজ, যিনি আসলে একটা আমেরিকান নাগরিক। মজা না? তো এখন উনি বলছেন যে এইবার একটু শর্ট নরম করে বলতেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আচ্ছা আলী রিয়াজ সাহেব, ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না এরকম একটা অবস্থা তৈরি হচ্ছে কেন? আপনি না ঐকমত্য কমিশনের প্রধান, মানে ডেপুটি প্রধান, আপনি না 6 কমিশনের 1 কমিশন, সবচেয়ে গুরুত্বপূর্ণ কনস্টিটিউশনাল কমিশনের প্রধান। তাহলে 8 মাস 9 মাস ধরে আপনি কি করলেন? এটা কি আপনার ব্যর্থতা না যে আপনি এটাকে কোনো কনক্লুশনের দিকে নিয়ে যেতে পারেন নাই, কোনো ঐক্যমতের দিকে নিয়ে যেতে পারেন নাই? আপনি জীবনে কোনোদিন এই কাজ করেন নাই। এটা কেমন করে করতে হয় ঐক্যমত জিনিসটা কি আপনি কিছুই জানেন না। এবং এখন নিজের এই বিশৃঙ্খলা, নিজের এই ব্যর্থতা ডাকতে গিয়ে আপনি এখন বিশৃঙ্খলার গল্প মারতেছেন। এক কথায় বলতে গেলে এটা আপনার এবং আপনার বস ইউনূসের ঐক্যমত্য দেখাতে না পারার ব্যর্থতা, তাকে আপনারা ধাকার চেষ্টা করছেন। এভাবে শুরু করেছিলেন যে রাজনৈতিক দলের সাথে আলাপ করতে হবে, শুনে মনে হচ্ছিল যে বিরাট কুতুব, আপনারা কোনো কিছু স্টাডি করেন নাই। প্রথম যেটা প্রসঙ্গ সেটা হলো ঐক্যমত্য করতে গেলে বা যেই মতই তৈরি করেন না কেন, এমনকি মত তৈরি না করলেও ইউনূস সাহেব যে সরকার প্রধান হয়েছে, ক্ষমতা যখন উনি ছেড়ে যাবেন তখন এই যে সরকার গঠন করেছিলেন সেইটা করেছিলেন কোন ভিত্তিতে? তার আইনি ভিত্তি লাগবে না? আইনি ভিত্তি কথাটা ভাইবেন না যে এটা যারা জুলাই সনদ বানাইছে তাদেরই দরকার। জুলাই আগস্টের আইনি ভিত্তি ইউনূস সাহেবের দরকার। কেন দরকার? কারণ উনি সরকার প্রধান হয়েছেন হাসিনা পতনের পরে। কোন আইনের ভিত্তিতে? এই প্রসঙ্গ রয়ে গেছে। এই প্রসঙ্গটার জন্য প্রত্যেকটা যতবার সামরিক দখল হয়েছে, সামরিক ক্ষমতা দখল হয়েছে, তাদের বেলা এই প্রশ্ন উঠেছে, মিটেও গেছে। খালি মিটে নাই, বিরাট কাফফারা দিতে হয়েছে মঈন ফখরুদ্দিনদেরকে। কাফফারাটা হলো এই যে তাদেরকে হাসিনার হাতে পায়ে ধরে, তাও আবার মধ্যস্থতাকারী একজনকে রেখে, সাক্ষী প্রণব মুখার্জিকে রেখে তাদেরকে হাসিনাতে ক্ষমতা দিয়ে হাসিনা যেন তাদের উপরে কোনো রাষ্ট্রদ্রোহিতা ফাঁসির মামলা না দায়ের করেন তা নিশ্চিত করতে হয়েছে। আলী রিয়াজ সাহেব ভেবেন না যে এইসব সমস্যাগুলো হচ্ছে জুলাই সনদের কথার জন্য। প্রথম কথা হলো জুলাই সনদেও যদি হয় তাহলে জুলাই সনদ নামে কোনো কিছুতে হাত দেওয়ার আগে আপনি কেন এটা নিয়ে চিন্তা করেন নাই? মানে এটা নিয়ে যে প্রবলেম হয় তা আপনার অবজারভেশনে ধরা পড়ে নাই। আপনি জানেনই না জিয়াউর রহমানের আমলে কি হয়েছিল, আপনি জানেনই না এরশাদের আমলে কি হয়েছিল। দুইটা উদাহরণ আছে বাংলাদেশে। কেন পঞ্চম সংশোধনী হয়েছিল? কেন এরশাদের 8, 9, 10 সম্ভবত এই সংশোধনীগুলো কেন হয়েছিল? আপনি কিছু খেয়াল রাখেননি। আমি আগে বহুবার বলছি যে আপনি তো কনস্টিটিউশনের লোক না। কনস্টিটিউশন কি? আপনাদের ভাষায় বুর্জোয়া কনস্টিটিউশন কি করে তাও তো খেয়াল করেন না জীবনে কোনদিন। আপনার খুব পছন্দ আমেরিকা ভাই ইউনূস ভাই আপনাকে নিয়ে এসে বসাই দিয়েছিল, আপনি তো খুশির চোটে বসে পড়ছেন। সারা জীবন আপনি বাইডেনের পক্ষে কাজ করে গেছেন।
খেদমত করে গেছেন, বুশের পক্ষে খেদমত করে গেছেন, যারা বাংলাদেশকে তারা শুষে খাইতে পারে, তার পক্ষের থিঙ্ক ট্যাঙ্কের লোক ছিলেন আপনি। এখন এসে বসে গেলেন আপনি ইউনূস সাহেবের পক্ষে, কিন্তু ভিতরে নাই মাল। কি করতে হবে, কি কাজ করা দরকার কিছুই জানেন না আপনি। আপনি একবারে যদি খেয়াল করে দেখতেন তাহলে এটা খুব পরিষ্কার দেখা যেত। এই বাংলাদেশের সোকল কনস্টিটিউশনাল গভর্নমেন্ট, এটা থেকে একবার বেরোলে এবার ঢুকার রাস্তাটা খুব সহজ। আপনি নিজেই একটা কনস্টিটিউশন বানিয়ে নেবেন, এটা হচ্ছে সবচেয়ে সোজা রাস্তা। না হলে নিজে ক্ষমতাটা নিজের হাতে রাখবেন, বের হওয়ার সময় নিজে একটা সংশোধনী করে নিয়ে চলে যাবেন। এরশাদ তাই করছে, জিয়া রহমান তাই করছে। বেকিউবিটা করতে গেছে মঈন ফখরুদ্দিনে বেকিউবিটা করতে গেছে গিয়ে দাঁড়াটা খাইছে, বালবালায়া করতে গেছে, আমেরিকানদের কথা শুনতে গেছে। আমেরিকা বাপ ওদের বাঁচাবে মনে করছে, কিন্তু আমেরিকা ওদেরকে পথে ফালাই দিয়ে পলাই গেছে। শেষে ওদের ভরসা হয়েছে একমাত্র প্রণব মুখার্জি। প্রণব মুখার্জিকে ধরে, তার মাধ্যমে হাসিনাকে ধরে তারা আপোষ করছে, বিনিময়ে হাসিনাকে ক্ষমতায় বসাইছে, অন্তত 80টা সিট নিশ্চিত করছে। এত কথা বললাম এই জন্য, মূল তত্ত্বটা খেয়াল রাখেন। যে ক্ষমতা দখল করে সে যদি তার হাতটা দুর্বল করে রাখে, তাহলে এই যে সংস্কার তো দূরের কথা, সংস্কার যদি নাও করে, সে যে ক্ষমতা নিচ্ছে, এইটি একটা পাপ। এইটাই পাপ হিসেবে দেখবে পরে যারা ক্ষমতা আসবে। পুরানা কনস্টিটিউশনের অধীনে পরে যারা ক্ষমতা আসবে তারা আপনাকে চোখ রাঙাবে। হাসিনা যেভাবে মঈনুদ্দিনকে চোখ রাঙিয়েছিল, এমনই চোখ রাঙানো যে মঈনও হাসিনার পিলখানা হত্যাকাণ্ডের পক্ষে সায় দিতে হয়েছিল। বুঝতে পারছেন কিছু? কাজে এই বিশৃঙ্খলা সৃষ্টির দেশে হবে না, বিশৃঙ্খলা সৃষ্টি হবে আপনি আর ইউনূস সাহেবের উপরে, গজব নামবে। আপনারা যদি এখন বিএনপিকে না তেলাইতে পারেন, তাও তেলাইতে হবে একেবারে মঈন ফখরুদ্দিনের মতন করে, জিতাই দিতে হবে। এটা যদি না করতে পারেন তাহলে আপনাদের উপরে গজব নামবে। বলা যায় না, আপনাদেরকে যাবজ্জীবন কেন, ফাঁসিও দিতে পারে আইনি ভাবেই। এগুলো আপনারা জীবনেও বুঝেন নাই, খেয়াল করে দেখেন নাই বলে এখন নিজেদের প্রবলেমটাকে আপনারা এখন দেশে বিশৃঙ্খলা হবে, কখনো বলছেন গৃহযুদ্ধ হবে, এগুলা বলে বলে আপনি ভয় দেখাচ্ছেন। আর তলায় তলায় ইউনূস সাহেব মিল্লা ইন্ডিয়ার কোলে উঠে যাওয়ার চিন্তা করছেন। ফ্যাক্টসটা একদম সোজা, আসলে এটা কোনো কঠিন কিছু কাজ না। যারাই ক্ষমতা দখল করে তাদেরকে ক্ষমতা নিজের হাতে রাখতে হয় ততদিন, যতদিন ইলেকশন করে ক্ষমতা ফেরত না দেওয়া যায় ততদিন। এটা হচ্ছে ফর্মুলা। এই সুযোগে এই যে আমাদের এনসিপি ভাইরা, পোলাপানরা বিশাল কিছু করে ফেলছে মনে করেছে, তাদের কপালেও একই ভাগ্য লিখন আছে, একই অবস্থা হচ্ছে। তারাও যদি ইউনূস সাহেবের সাথে, ইউনূস সাহেব তাদেরকে কোলে নিবে না বলে দিচ্ছে, এখনো কানে আসেনি আপনাদের। এই সিগন্যালটাই দিচ্ছে নির্বাচন কমিশনের প্রধান। আপনারা সিগন্যালটা আমল নিচ্ছেন না, এখনো আমল করছেন না। তার ধৈর্য কিছু একটা হয়ে যাবে ভাবনা করে আছেন, এটা হবে না আপনাদের জন্য। আপনারাও একই ফাঁদে পড়বেন। সবচেয়ে গার্বেজ মূলক কাজটা, আপনাদের চিন্তা যে কত বড় গার্বেজ, কোথা থেকে একটা ইউনূস সাহেব ধরে নিয়ে এসে বসাই দিলেন, খুব ভালো একটা লোক পাইছে। এই লোক এখন কি করতেছে, নিজে তো বটেই, ইউনূস সাহেব তো বটেই, আলী রিয়াজ সহ এখন আপনাদেরকে নিয়ে পারলে ইন্ডিয়ার কোলে উঠে যায়। এটা পুরান খেলা, এটি তো আগে সবসময় তাই করছে। ফলে বাংলাদেশে বিশৃঙ্খলা আসবে এটা সত্য না। বাংলাদেশে বিশৃঙ্খলা আসেও যদি, সেটা আসবে এই ইউনূস আলী রিয়াজের জন্য। তারাই বিশৃঙ্খলা লাগাই দিয়ে ইন্ডিয়ার কোলে উঠে যাবে। ফলে এটা আজাইরা বাংলাদেশের মানুষের কাছে তারাই দিন। এই যে জুলাই সনদ কি করে আইনি দিক দেওয়া হবে, এটা নিয়ে আপনারা কখনো আমল করেন নাই। এত বিদ্যান আপনারা, এত ইউনিভার্সিটি ডক্টরেট মাস্টার, থিঙ্ক ট্যাঙ্কের কনসালটেন্ট আপনারা, এবার বুঝছেন নিজেদের যোগ্যতা কতখানি, আপনার ল্যাকিংসটা কি, আপনি কনস্টিটিউশনাল বিষয়টাই বুঝেন না। এই যে আমি বারে বারে বলি, এমনি বলি, এখন নিজেদের ডুবছেন ইউনূস সাহেবকে ডুবাইবেন, আপনি পুরো বাংলাদেশকে ডুবাবেন, এরকম একটা অবস্থায় পড়ে আছে। এখন এগুলা বাইরে আত্মচিৎকার করে বিশৃঙ্খলা আসতেছে, জাতীয় নিরাপত্তার হুমকি আছে, এগুলা বলে পার হইতে পারবেন না।
যদি পলায় না যান এখনই, এই যে ইউনূস সাহেব 30 তারিখে দেশে আসবে, এরপরেও কি আপনি থাকবেন? আলী রিয়াজ সাহেব যদি বাংলাদেশে থাকেন তাহলে ধরা খাবেন, জেলেও যেতে হইতে পারে। এগুলো বুঝে শুনে দেখেন, যা ভালো বুঝেন করবেন। সার কথা হচ্ছে আপনি এবং ইউনূস সাহেব বিপদে আছেন। বিএনপিকে তেল মেরে এই বিপদ কতটা কাটাইতে পারবেন আমি জানি না, এটা হচ্ছে শেষ কথা। থ্যাংক ইউ।